আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে নগ্নবীজির যে শেষ লেকচার নাম্বার 7, আজকে আমরা নগ্নবীজি এবং আবিদবীজি চ্যাপ্টারটা শেষ করে দিব। এটা আমাদের আজকের শেষ লেকচার এবং আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আজকে যা যা পড়াবে ওগুলো থেকে কিন্তু সৃজনশীলের প্রশ্ন আসে। গত ক্লাসেও যা পড়াইছি ওগুলো থেকে প্রশ্ন আসবে। তোমরা জানো গত ক্লাসে আমরা 2টা ফেভারিট হট টপিক পড়েছিলাম যেটা পরীক্ষার জন্য আসবে, সেটা হচ্ছে পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত, এছাড়া মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। আমি পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়াই দিছি, ধানের পুষ্প সংকেত পড়াইছি, ধানের পুষ্প প্রতীক পড়াইছি, মারাত্মক ইম্পর্টেন্ট। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়াইছি, মারাত্মক ইম্পর্টেন্ট। আজকে আমরা মালবেসি গোত্রের একটা যে উদ্ভিদ আছে নাম হচ্ছে জবা, ওই জবার পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। জবার পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত দেখব, এটা খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে ভাইয়া পুষ্প প্রতীক পুষ্প সংকেত নিয়ে আলোচনা করছি, তোমরা দেখছো আমি ধানের পুষ্প প্রতীক এঁকে দিছি, ধানের পুষ্প সংকেত লিখে দিছিলাম। ঠিক সেমভাবে গত ক্লাসে যা পড়ছো সেটার উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমরা জবার পুষ্প প্রতীক এবং জবার পুষ্প সংকেতটা দেখব। তোমরা জানো যে আমি পুষ্প সংকেত লেখার নিয়ম লিখে দিছি তোমাদেরকে গত ক্লাসে। 1 থেকে 10টা নিয়ম আমি তোমাদেরকে কি করে দিছি, লিখে দিছি। ওই 1 থেকে 10টা নিয়ম সিরিয়ালি মাথায় রাখতে হবে। আজকে আমরা যখন জবার পুষ্প সংকেত লিখতে যাব তখন কিন্তু ওই 1 থেকে 10টা সিরিয়াল মেনটেন করতে হবে। প্লাস আজকে আমরা জবার পুষ্প প্রতীকটা দেখব, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, আর গত ক্লাসটা করছো কারা কারা একটু কমেন্টে জানাও। গত ক্লাস যারা করছো আজকের ক্লাস তাদের জন্য একদম পানিবাদ, কারণ গত ক্লাসে আমরা পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত পড়াইছি এবং ধানেরটা পড়াইছি, আজকে জবারটা আছে সেম। তোমরা একটু কমেন্টে বলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ঠিক আছে কিনা, লাইফটা ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আজকে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিব, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও। করেছি বলতেছ, করেছি, করছি বলতেছ, ওকে ওকে, তোমরা করেছি বলতেছ, ওকে ওকে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা মেঘলা বলতেছ অল ক্লিয়ার। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, তারা কিন্তু অনেকে কিন্তু লাইভে নাই, সো তোমরা একটু তাড়াতাড়ি ওদেরকে জানিয়ে দিতে পারো, তাহলে আমরা এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। দেখো আজকে লেকচার নাম্বার 7, হ্যাঁ একটু মনোযোগ দাও, বেশিক্ষণ পড়াবো না, আজকের ক্লাসটা অনেক শর্ট হবে কারণ আমাদের অনেক কিছুই পড়া শেষ। আজকে আমরা লাস্ট টপিক, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন তোমাদেরকে দেখাবো জবার ব্যাপারে। আমি গত ক্লাসে অনেক ইনফরমেশন দিছি,
যখন মালবেসি গোত্র পড়াইছিলাম, মালবেসি গোত্রে গত ক্লাসে শনাক্তকারী বৈশিষ্ট্য পড়াইছিলাম, তখন আমি অনেকগুলো ইনফরমেশন লিখে দিছি যেগুলো আমি বলছি জানতে হবে, এবং জবার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন লিখে দিছি, বলছিলাম যেগুলো আমাকে কী করতে হবে, জানতে হবে। এগুলো যদি তুমি জানো তাহলে তুমি পুষ্প প্রতীক, পুষ্প সংকেত লিখতে পারবা। গত ক্লাসে মালবেসি গোত্রতে লিখে দিয়েছিলাম, ওই ইনফরমেশনগুলো তুমি জেনে ফেলবা, তাহলে তোমার পুষ্প প্রতীক আঁকতে সুবিধা হবে। সো এখন আমরা দেখব জবার পুষ্প প্রতীক। তোমরা জানো গত ক্লাসে আমি বলছিলাম পুষ্প প্রতীক যেটা সেটা কিভাবে আঁকে। সবসময় ফুলের সবচেয়ে বাইরের যে অংশ সেটা আগে আঁকতে হবে, তারপর ভিতরে। আমি গত ক্লাসে বলছিলাম যে এটা যদি মাতৃ অক্ষ হয়, এটা যদি মাতৃ অক্ষ হয়, এখান থেকে যদি একটা ফুল জন্মায়, গত ক্লাসে বলছিলাম এখান থেকে যদি একটা ফুল জন্মায়, এটা হচ্ছে ফুল, এখান থেকে যদি একটা ফুল জন্মায়, এই যে এটা হচ্ছে একটা ফুল যদি জন্মায়, যে অক্ষ থেকে ফুলের সৃষ্টি সেই অক্ষটাকে বলা হয় মাতৃ অক্ষ। তাহলে এটাই হচ্ছে মাতৃ অক্ষ। এই মাতৃ অক্ষ, এই মাতৃ অক্ষ থেকে এই ফুলের সৃষ্টি। তো যে অক্ষ থেকে ফুলের সৃষ্টি সেই অক্ষটাকে বলা হয় মাতৃ অক্ষ। পুষ্পপদী আঁকতে হলে কিন্তু মাতৃ অক্ষ তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যে অক্ষ, এটা অক্ষ না, যে অক্ষ থেকে ফুলের সৃষ্টি তাকে বলে মাতৃ অক্ষ। এখন দেখো, তুমি যখন পুষ্পপদী আঁকতে যাবা তখন তুমি এই মাতৃ অক্ষের সাথে যদি ফুলের দিকে তাকাও, মাতৃ অক্ষ থেকে যদি এই ফুলের দিকে তাকাও, এই ফুলের সবচেয়ে বাইরের যে অংশ সেটা আগে তোমাকে আঁকতে হবে, কারণ প্রতীক মানে আঁকা। প্রতীক মানে কি? আঁকা। তাহলে মাতৃ অক্ষের সাপেক্ষে, দেখো এটা হচ্ছে কি মাতৃ অক্ষের সাপেক্ষে। মাতৃ অক্ষের সাপেক্ষে যদি তুমি এই ফুলটা দেখো, এই ফুলের সবচেয়ে বাইরের অংশটা হচ্ছে এটা, সাপোজ এটা, এই ফুলের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে এটা, ঠিক আছে? তো মাতৃ অক্ষের সাপেক্ষে ফুলের সবচেয়ে বাইরের অংশ যেটা, সেটা আগে তোমাকে আঁকতে হবে, তারপর ভিতরেরটা আঁকতে হবে। তাহলে আমরা যখন পুষ্পপদী আঁকবো, আমি ধানেরটা দেখাইছিলাম, ধানের ক্ষেত্রে সবার বাইরে যেটা ছিল সেটা আগে আঁকছিলাম, তারপর ভিতরে। দ্যাট মিনস আমরা সবসময় পুষ্পপদী আঁকার সময় মাতৃ অক্ষের সাপেক্ষে আঁকি, মাতৃ অক্ষের সাপেক্ষে বাইরে থেকে ভিতরের দিকে আঁকি, মাতৃ অক্ষের সাপেক্ষে বাইরে থেকে ভিতরের দিকে আঁকি। যেমন এটা বাইরে না, মাতৃ অক্ষের সাপেক্ষে এটা বাইরে, তারপর এটা ভিতরে, এরকম আর কি। তো মাতৃ অক্ষের সাপেক্ষে, সবসময় মাতৃ অক্ষের সাপেক্ষে করতে হবে। অনেকেই মাতৃ অক্ষটা দিতে ভুলে যায়, যে মাতৃ অক্ষটা দিবে না, এটা না, মানে এই ফিগারটা না, দেখাবো যে মাতৃ অক্ষটা দিবে না। গত ক্লাসেও বলছিলাম যে মাতৃ অক্ষটা দিবে না, তার পুষ্প প্রতীক পুরাটা স্যার কাটিয়ে দিতে পারে। কারণ আমরা সবসময় পুষ্পপদী আঁকবো মাতৃ অক্ষের সাপেক্ষে, এবং মাতৃ অক্ষের সাপেক্ষে ফুলের সবচেয়ে বাইরের অংশ যেটা, সেটাই আগে আমরা আঁকবো। যেমন আমরা তো জবারটা আঁকবো, তাহলে জবার সবচেয়ে বাইরের অংশ কোটা, আমি যদি একটু দেখাই সিরিয়ালটা যদি তোমাকে বলি, জবার সবচেয়ে বাইরের অংশ হচ্ছে উপবৃতি, তারপর হচ্ছে বৃতি, তারপর হচ্ছে দল, তারপর হচ্ছে পুংকেশর, তারপর হচ্ছে স্ত্রীকেশর। তাহলে দেখো আমি সিরিয়ালটা দেখাই দিছি। জবার সবচেয়ে বাইরের অংশ হচ্ছে কি? উপবৃতি। তার মানে আগে তোমাকে উপবৃতি আঁকতে হবে, তারপরের ভিতরের অংশ হচ্ছে বৃতি, তারপর হচ্ছে দল, তারপর হচ্ছে পুংকেশর, তারপর হচ্ছে স্ত্রীকেশর। তার মিনস তোমাকে এভাবে যেতে হবে, ঠিক আছে? তোমাকে সবসময় এভাবে যেতে হবে, আগে উপবৃতি আঁকবা, তারপর বৃতি, তারপর দল, তারপর পুংকেশর, তারপর স্ত্রীকেশর, হিসাবে সেই পক্ষে মাতৃ অক্ষের সাপেক্ষে। ওকে, গট ইট? এখন দেখো, প্রতীক বলতে আমরা বুঝি যে এই যে ফুলের স্তবকগুলো কিভাবে সাজানো আছে। আমরা পড়ছিলাম, আমরা পড়াইছিলাম অমরা বিন্যাস, তারপর তোমাদেরকে পড়াইছিলাম পুষ্পপত্র বিন্যাস। মনে করে দেখো, তোমাদেরকে কিন্তু আমি আগের ক্লাসগুলোতে অমরা বিন্যাস পড়াইছিলাম, পুষ্পপত্র বিন্যাস পড়াইছিলাম। অমরা বিন্যাস মানে হচ্ছে গর্ভাশয়ের ভিতরে অমরাগুলা কিভাবে বিন্যস্ত থাকে, এটা পড়াইছি। পুষ্পপত্র বিন্যাস মানে হচ্ছে, আমি তাও একটু লিখে দিই, অনেকে বুঝবে না। অমরা বিন্যাস মানে হচ্ছে গর্ভাশয়ের ভেতরে অমরার বিন্যাস।
অমরার বিন্যাস, এগুলো আমি পড়াইছি তাই না? আর পুষ্পপত্র বিন্যাস মানে কি বলতো? বৃত্তাংশ বা পাপড়ির বিন্যাস, বৃত্তাংশ বা পাপড়ির বিন্যাস, এগুলো আমি তোমাদেরকে পড়াইছিলাম, মনে করে দেখো। বৃত্তাংশ বা পাপড়ির বিন্যাস, আর এটা ছিল অরসবিত অমরা বিন্যাস। তো প্রতীক আঁকার সময় এই জিনিসগুলো কিন্তু আসতে হবে। যেমন উপবৃত্তির যে উপবৃত্তাংশগুলো থাকে এগুলোর বিন্যাস পুষ্পপত্র বিন্যাস। উপবৃত্তি আর বৃত্তি একই কথা। উপবৃত্তি, উপবৃত্তাংশ, উপবৃত্তির বৃত্তি এগুলো প্রায় সিমিলার। তো উপবৃত্তাংশ বৃত্তাংশ একই কথা। একই কথা বলতে মানে আমি বোঝাতে যাচ্ছি বৃত্তির আগের অংশ হচ্ছে উপবৃত্তি আর কি, ওটা বৃত্তির থেকেও ছোট হবে। যেহেতু উপ বলতেছে, উপ মানে কি ছোট অর্থে ইউজ হয়, ওটা বৃত্তির চেয়ে ছোট। তো বৃত্তি তো বৃত্তির মতো, তো বৃত্তির চেয়ে ছোট। সো উপবৃত্তাংশ বৃত্তির বৃত্তাংশ দল পাপড়ি, তোমরা তো জানো উপবৃত্তির সদস্য হচ্ছে উপবৃত্তাংশ, বৃত্তির সদস্য হচ্ছে বৃত্তাংশ, দলের সদস্য হচ্ছে পাপড়ি। এগুলো হচ্ছে পুষ্পপত্র বিন্যাস অবস্থা থাকে। এবং তোমাদেরকে আমি পড়াইছিলাম, মনে করে দেখো, আমরা বলছিলাম উপবৃত্তির যে পুষ্পপত্র বিন্যাস এটা ছিল মুক্ত। এটা আমি দেখো যখন পুষ্পপত্র বিন্যাস পড়াইছি তখন লিখে দিছি জবা আর উপবৃত্তির মুক্ত পুষ্পপত্র বিন্যাস। তারপর বৃত্তির যেটা সেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, মনে করে দেখো। জবার যে বৃত্তি সেগুলোর হচ্ছে প্রান্তস্পর্শী, মনে করে দেখো, এগুলো কিন্তু পড়াইছিলাম। জবার যে পুষ্পপত্র বিন্যাস প্রান্তস্পর্শী বা ভালভেট, মনে করে দেখো পড়াইছিলাম। তারপর এটা পড়াইছিলাম জবার যে পাপড়ি, জবার পাপড়ির যে পুষ্পপত্র বিন্যাস এটা ছিল টুইস্টেড। এটা হচ্ছে কি টুইস্টেড, মনে করে দেখো, টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো, মনে আছে? ঠিক আছে। তারপর দেখো স্ত্রীকেশর, স্ত্রীকেশরের যে গর্ভাশয় থাকে, এই যে গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের ভিতরে যে অমরা থাকে, মনে করে দেখো অমরাটা ছিল অক্ষীয় অমরা বিন্যাস। অমরাটা কি ছিল আমি বলছিলাম, উদাহরণ দিছিলাম, অক্ষীয় অমরা বিন্যাস, জবা দিয়ে উদাহরণ দিছিলাম। তাহলে দেখো পুষ্পপত্র আঁকতে গেলে কিন্তু তোমাকে অমরা বিন্যাস জানতে হচ্ছে, পুষ্পপত্র বিন্যাস জানতে হচ্ছে। যেমন দেখো জবা উপবৃত্তি হচ্ছে মুক্ত পুষ্পপত্র বিন্যাস পড়াইছি, বৃত্তি হচ্ছে প্রান্তস্পর্শী দেখাইছিলাম ফিগারটা, দলের হচ্ছে টুইস্টেড। এখন যারা করো নাই তারা করে ফেলো, যারা আগের লেকচারগুলো করো নাই তারা করে ফেলো, আর যারা করছো তারা বুঝতেছ, যারা করো নাই তারা বুঝবে না, স্বাভাবিক। যারা আগের লেকচারগুলো করো নাই তারা করবা, কিছু করার নেই, ঠিক আছে। এখন তো আমরা নতুন করে এগুলো আবার শিখাতে পারবো না, কারণ ওগুলো অনেক আগে শিখে ফেলছি। তোমরা ওই লেকচারগুলো আগে করো, তারপর এগুলো করবা আর কি। তো বৃত্তি হচ্ছে প্রান্তস্পর্শী, দল হচ্ছে টুইস্টেড। আর স্ত্রীকেশর পড়াইছিলাম, অমরা বিন্যাস বেশি দিন হয় নাই পড়াইছি যে অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস। এগুলাই দেখাবা তোমরা জবার পুষ্পপতিকে। তাহলে জবার পুষ্পপতি আঁকতে গেলে সবার আগে কোনটা আঁকতে হবে? সবার আগে আঁকতে হবে মাতৃঅক্ষ, কারণ আমি বলছি মাতৃঅক্ষের সাপেক্ষে করতে হবে। সবার আগে মাতৃঅক্ষ, তারপর মাতৃঅক্ষের সাপেক্ষে সবচেয়ে বাইরের অংশ কোনটা? উপবৃত্তি। উপবৃত্তির এটা দেখাতে হবে, বৃত্তির এটা দেখাতে হবে, দলের এটা দেখাতে হবে, পুংকেশর দেখাতে হবে, স্ত্রীকেশর অক্ষীয় অমরা বিন্যাস দেখাতে হবে। চলো এখন আমরা জবার পুষ্পপতিকে চলে যাই। এই ইনফরমেশনগুলো দেখবা, আমরা প্রতীক আঁকলে ইনফরমেশনগুলো ইউজ করব, এই ইনফরমেশনগুলো ইউজ করবো। তোমরা দেখবে এখন জবার পুষ্পপতি আঁকতে গেলে এই মাতৃঅক্ষ, এই উপবৃত্তির মুক্ত, এই বৃত্তির প্রান্তস্পর্শী, এই দল টুইস্টেড, এই স্ত্রীকেশর অক্ষীয় অমরা বিন্যাস, এগুলো আমরা ইউজ করব। ওকে, এগুলো আমরা ইউজ করব। দেখো দেখো আমি কিভাবে আঁকার সিস্টেমটা তোমাদেরকে বলি, তোমরা কিভাবে আঁকবা পুষ্পপতিকটা জবার। সবার আগে মাতৃঅক্ষ আঁকবা। এই যে দেখো এটা মাতৃঅক্ষ, কারণ আমরা সবসময় মাতৃঅক্ষের সাপেক্ষে করব। তাহলে এটা কি বলো তো? এটা হচ্ছে মাতৃঅক্ষ। আমি বারবার বলতেছি যারা মাতৃঅক্ষটা দিবা না স্যারে কিন্তু নাম্বার পুরোটা কাটিয়ে দিতে পারে। মাতৃঅক্ষ দিতে হবে, কারণ আমরা একটু আগে দেখেছি মাতৃঅক্ষের সাপেক্ষে সব কিছু করতে হবে। মাতৃঅক্ষের পর সাপেক্ষে সবার বাইরের যে অংশ সেটা একটু আগে বলছি না, উপবৃত্তি। তাহলে তোমরা কি করো? উপবৃত্তি আঁকবা। সো আমি দেখাচ্ছি উপবৃত্তি, তোমরা একটু এভাবে গোল করে আঁকবা। একটু বোঝার সুবিধার্থে তোমরা টেকনিক খাটে আঁকতে পারো, এভাবে একটু গোল করে আঁকবা, একটু টেকনিক খাটায় আঁকতে পারো, এভাবে গোল করে আঁকবা। এভাবে গোল করে একে 5টা ভাগে ভাগ করবা, এটাকে 5টা ভাগে ভাগ করবা। হ্যাঁ,
এভাবে গোল করে একে 5টা ভাগে ভাগ করবা, এভাবে এভাবে পেন্সিল দিয়ে করবা, 5টা ভাগে ভাগ করবা, 1 ভাগ, 2 ভাগ, ঠিক আছে, 3 ভাগ, 5 ভাগে ভাগ করবা, কারণ ধরো 5টা উপবৃত্ত অংশ থাকে, তো 5টা থাকে, তো 5টা 5 ভাগে ভাগ করবা, 4 ভাগ, দেন 5 ভাগ। এই দেখো জবার সবচেয়ে বাইরের অংশ যেটা মাতৃঅক্ষের সাপেক্ষে সেটা হচ্ছে উপবৃত্তি, এবং উপবৃত্তির যে সদস্যগুলো আছে মানে উপবৃত্ত অংশ কয়টা, বৃত্ত অংশ উপবৃত্ত অংশ কয়টা, 5টা, 1 2 3 4 5। এবং দেখো ওই উপবৃত্ত অংশগুলো একটু আগে কি বলছি, মুক্ত। মুক্ত মানে কি, এই উপবৃত্ত অংশ এই উপবৃত্ত অংশের সাথে যুক্ত না। দেখো এই উপবৃত্ত অংশের এই প্রান্ত আর এই প্রান্ত খোলা, মুক্ত। এই উপবৃত্ত অংশের এই প্রান্ত মুক্ত, খোলা। এই উপবৃত্ত অংশের এই প্রান্ত মুক্ত, খোলা। এই উপবৃত্ত অংশের এই প্রান্ত মুক্ত, খোলা। তাহলে উপবৃত্ত অংশ সবসময় কি থাকে, মুক্ত অবস্থায় থাকে। তাহলে এইভাবে দেখাইতে হবে, মুক্ত। দেখো এগুলো একটা একটার সাথে কিন্তু যোগ করে দিই নাই আমি, এই প্রান্ত খালি, এই প্রান্ত খালি। এগুলো পড়েছিলাম কি না, যখন আমরা মুক্ত পুষ্পপত্র বিন্যাস পড়েছিলাম তখন এভাবে আঁকছিলাম না, আঁকছিলাম। এবার আসো উপবৃত্তি গেল, কি গেল, সবার বাইরের অংশ যেটা সেটা কি গেল, উপবৃত্তি। উপবৃত্তি গেল 5টা। এখন আসো 1 2 3 4 5টা। এবার আসো উপবৃত্তির পর তারপর ভিতরে ঢুকবা, ভিতরে হচ্ছে তারপর হচ্ছে বৃত্তি। বৃত্তির যে বৃত্ত অংশ থাকে কয়টা, 5টা। বৃত্ত অংশ কয়টা, 5টা। তো 5টা আমাকে আঁকতে হবে, তাই না? তো আমরা 5টা আঁকার চেষ্টা করি, বৃত্ত অংশ। এভাবে আবার গোল করে আঁকতে পারো, গোল করে একে আবার কি করে দিবা, মুছে দিবা। গোল করে একে আবার কি করবা, এভাবে 5টা করে মুছে দিবা, এভাবে 5টা করে মুছে দিবা। 1টা 2টা 3টা 4টা, দেন 5টা। তাহলে কয়টা হলো, 5টা। কিন্তু আমরা জানি উপবৃত্তি তো মুক্ত ছিল, তাই না? উপবৃত্তি ছিল মুক্ত, কিন্তু বৃত্তি হচ্ছে প্রান্ত স্পর্শী। একটু আগেই তোমাদেরকে আমি বলছি, বা এগুলো আমরা আগেও পড়াইছি। আচ্ছা, প্রান্ত স্পর্শী মানে কি, প্রান্ত স্পর্শ করে, প্রান্ত স্পর্শ করে। তাহলে দেখো এই বৃত্ত অংশের, এটা আমরা বলি না, এটা কি ছিল, এই দেখো এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা কি ছিল, এই যে লাল কালারের যেটা, এটা কি ছিল, এটা ছিল উপবৃত্তি, তাই না? উপবৃত্তি। আর নীল কালারের যেটা, এটা কি, নীল কালারের যেটা সেটা হচ্ছে বৃত্তি। এখন এই যে নীল কালারের যে বৃত্ত অংশগুলা, এই বৃত্ত অংশের এই প্রান্ত আর এই প্রান্ত, এই বৃত্ত অংশের এই প্রান্ত আর এই প্রান্তর সাথে স্পর্শ করে। যেহেতু প্রান্ত স্পর্শ করে, তাহলে দেখো আমি প্রান্ত স্পর্শ করাচ্ছি। এই বৃত্ত অংশের এই প্রান্ত আর এই বৃত্ত অংশের এই প্রান্ত এভাবে প্রান্ত স্পর্শ করবে। দেখো প্রান্ত স্পর্শ করছে। এই বৃত্ত অংশের এই প্রান্ত আর এই প্রান্ত এভাবে প্রান্ত স্পর্শ করছে, দেখছো? প্রান্ত স্পর্শ করে। এই বৃত্ত অংশের এই বৃত্ত অংশ, এই দোনোটা কি করবে, প্রান্ত স্পর্শ করবে। এই দোনোটা কি করবে বলো, প্রান্ত স্পর্শ করবে। দেখছো প্রান্তগুলো স্পর্শ করতেছে, এই দোনোটা কি করবে, প্রান্ত স্পর্শ করবে। তাহলে দেখো বৃত্তির যে 5টা বৃত্তাংশ আছে, এই বৃত্তাংশগুলো একে অপরের প্রান্ত স্পর্শ করে। তাই আমরা জানি বৃত্তি হচ্ছে প্রান্ত স্পর্শী। তাহলে এতটুকু ক্লিয়ার, বৃত্তি গেল গা। এবার আরেকটু ভিতরে ঢুকো, তোমরা কি বুঝছো? আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও, এটা বুঝতে পারতেছো আমি কি করতেছি? একটু কমেন্টে জানাও। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আগে একটু বলো, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে আগে বলো। উপবৃত্তির আর বৃত্তির এতটুকু পর্যন্ত বুঝছো কিনা কমেন্টে বলো। তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে বলো। জান্নাতুল মা বলছো বুঝছি। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে একটু কমেন্টে জানাই দিও, অনেকে কিন্তু নোটিফিকেশন মেবি যায় না,
তোমরা একটু ক্লিয়ার ভাইয়া। পটাশিয়াম সায়ানাইড বলতেছো ক্লিয়ার, অপরিচিত টাকপিয়ন বলতেছো ক্লিয়ার, মোহাম্মদ জাহেদ হাসান বলতেছো বুঝছি। ওকে, সবাই বুঝছো, এতটুকু পর্যন্ত বুঝছো। ওকে, এইবার দেখো মনোযোগ দাও, আরও অনেক আছে তাই না, আরও কিছু আছে। বৃত্তির পর এবার ভিতরে ঢুকো। বৃত্তির পর হচ্ছে কি দল, দলের যে সদস্যগুলোকে কি বলে পাপড়ি। সবসময় আমরা দেখছো মাতৃ অপেক্ষা সাপেক্ষে বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছি না, বাইরে ছিল উপবৃত্তি, তারপর ছিল বৃত্তি, এখন হচ্ছে দল। দলের পাপড়ি থাকে কি থাকে পাপড়ি। এবং দল আমি একটু আগে বলছিলাম কি দল কি বলতো, দল হচ্ছে টুইস্টেড। টুইস্টেড ভাইয়া পড়াইছিলাম না, টুইস্টেড বা পাকানোভাবে থাকে, এটা আমি ভাইয়া পড়াইছিলাম না। তো পাপড়িতে একটু লাল হয়, তো আমি এটা লাল দিয়েই দেখাই। পাপড়ি একটু লাল হয় তো, সো পাপড়িটা আমরা একটু কি দিয়ে দেখাবো, লাল দিয়েই দেখাই। এই দেখো পাপড়িটা আবার এভাবে গোল করবা, পাপড়ি কয়টা দেখবে 5টা। আবার আগের নিয়মে এরকম করে কি 5টা বাইর করবা, তবে 5টা বাইর করবা টুইস্টেড অবস্থায় রাখবা। একটু মনোযোগ দিবা, এগুলো পেন্সিল দিয়ে করবা যাতে তুমি মুছতে পারো। আঁকতে তো এমনিও পেন্সিল দিয়ে হবে তাই না, এমনিও পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে। সো এগুলো তোমরা যাতে পেন্সিল দিয়ে আঁকো যাতে মুছামুছি করতে পারো। 5টা আগে 5টা আগে বাইর করে ফেলো, তারপর আমরা এডিট করব, এটাকে এডিট করে করে বাইর করব, এত কষ্ট করার দরকার নাই, এডিট করে করে আমরা বাইর করব। 2টা গেল, তারপর এদিক দিয়ে একটা বানাও, 3টা গেল, এদিক দিয়ে একটা বানাও, 4টা গেল, এদিক দিয়ে একটা বানাও, 5টা গেল। তাহলে এরকম 5টা পাপড়ি বানাইছি আমরা। 5টা করে বানাবা, উপবৃত্তীয় 5টা, বৃত্তীয় 5টা, দল 5টা, মানে 5টা পাপড়ি বানাইলাম। এখন এই পাপড়িগুলো কিন্তু টুইস্টেড অবস্থা থাকে। তোমাদেরকে আমি পড়াইছিলাম যখন পুষ্পপত্র বিন্যাস পড়াইছিলাম, টুইস্টেড মানে কি। টুইস্টেড মানে হচ্ছে প্রত্যেকটার এক প্রান্ত বাইরে, এক প্রান্ত ঢাকা, এক প্রান্ত খোলা, এটা মানে হচ্ছে টুইস্টেড। দেখো মনে রাখবা প্রতিটা পাপড়ির, এগুলো পাপড়ি না, পাপড়ি তো, প্রতিটা পাপড়ির এক প্রান্ত ঢাকা রাখবা, ঢাকা মানে বুঝছো তো, ভিতরে রাখবা, আরেক প্রান্ত খোলা রাখবা মানে বাইরে রাখবা। এখন দেখো এখানে কিন্তু এরকম সিস্টেম এখনো হয় নাই, এটাকে এভাবে সিস্টেম করে বানাতে হবে। যেমন দেখো এই পাপড়িটা দেখো, এই পাপড়ির 2টা প্রান্ত, এটা একটা এটা পাপড়া। তো আমরা কি করব, একটা ভিতরে রাখবো, একটা বাইরে রাখবো। তাহলে ধরো না আমি এটাকে একটু কি রাখতে চাচ্ছি, বাইরে রাখতে চাচ্ছি, এটাকে ভিতরে রাখতে চাচ্ছি। তাহলে এটাকে যদি আমি ভিতরে রাখতে চাই তাহলে আমি কি করতে পারি, যেমন এই প্রান্তটাকে যদি ভিতরে রাখতে চাই আমি এক কাজ করতে পারি, এটাকে আমি ভিতরে নিয়ে আসতে পারি এভাবে, এই দেখো ভিতরে। তাহলে এই প্রান্তটা কিন্তু ভিতরে, এটার ভিতরে চলে আসছে, খেয়াল করছো, এই যে এই পাপড়িটার ভিতরে চলে আসছে, দেখো এই প্রান্তটা ভিতরে, একটু আমি ভিতরে নিয়ে গেছি, দেখছো ভিতরে। এখন এই প্রান্তটা আমরা বাইরেই রাখবো। তো বাইরে থাকবে কখন, কেমনে বাইরে থাকবে, কেমনে, যদি এইটা একটু ভিতরে নিয়ে যাই, এই দেখো এটা একটু কি নিয়ে গেলাম, ভিতরে নিয়ে গেলাম। তাহলে খেয়াল করো প্রথম পাপড়ি যেটা, সেটার এক প্রান্ত বাইরে, এটা উপরে মানে বাইরে, আর এটা ভিতরে, ঠিক আছে ভিতরে। এখন ঠিক সেমভাবে এই পাপড়িটাও সেম ঘটনা ঘটবে, এক প্রান্ত ভিতরে ঢাকা, আরেক প্রান্তে বাইরে মুক্ত। তাহলে দেখো এই পাপড়ির এই প্রান্তটা তো ভিতরে, এই পাপড়ির এই প্রান্তটা তো কি ভিতরে। এখন এই প্রান্তটা আমাকে বাইরে রাখতে হবে, বাইরে রাখলে এটাকে কি করতে হবে, এই পাপড়িটাকে কি করতে হবে, এটাকে তো বাইরে রাখতে হবে, কারণ এটা তো ভিতরে। তো বাইরে রাখলে এই পাপড়িটাকে তুমি ভিতরে, এই প্রান্তটা ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে ভিতরে ঢুকিয়ে দিলে এখন এই প্রান্তটা কি হয়ে গেছে, এই প্রান্তটা কি হয়ে গেছে, বাইরে হয়ে গেছে। তাহলে দেখো এই পাপড়ি এক প্রান্ত ভিতরে, এক প্রান্ত বাইরে। এবার এই পাপড়িটা আসো, এই পাপড়ির এক প্রান্ত তো ভিতরে আছে, তাহলে এই প্রান্ত কোথায় রাখতে হবে, বাইরে। তাহলে এই প্রান্ত যদি বাইরে রাখতে চাও তাহলে এই পাপড়িটাকে একটু এডিট করো, এডিট করে কোথায় পাঠিয়ে দাও, ভিতরে পাঠিয়ে দাও, এই। এখন আসো এটাও হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। এখন সেমভাবে এই পাপড়িটা দেখো, এই পাপড়ির এই প্রান্তটা ভিতরে, এই প্রান্তটা তাহলে বাইরে রাখবা। তাহলে বাইরে রাখলে কি করবা, এটাকে ভিতরে ঢুকাই দাও। তাহলে এটাকে কি করে দিলা, ভিতরে ঢুকাই দিলা। তাহলে এই পাপড়ির এই প্রান্তটা বাইরে, ভিতরে, এই প্রান্তটা কি বাইরে। ঠিক সেমভাবে এই পাপড়িটা দেখো, এই পাপড়িটার এই প্রান্তটা ভিতরে আর এই প্রান্তটা বাইরে। তাহলে দেখো আমরা কি করলাম, এক প্রান্ত ঢাকা রাখতেছি, এক প্রান্ত খোলা রাখতেছি, এভাবে করে করে
এক প্রান্ত ঢাকা রাখতেছি, এক প্রান্ত কি রাখতেছি, বাইরে রাখতেছি। এভাবে করে করে আমরা কি করলাম, পাপড়িটাকে কি করে দিলাম। দেখো তো এই পাপড়িটা দেখতে মনে হচ্ছে না টুইস্টেড অবস্থায় আছে, অনেক পাকানো অবস্থায় আছে, মশার কয়েলের মতো আছে। মশার কয়েল যেরকম টুইস্টেড সেরকম আছে না এই জিনিসটা, তাই এটাকে বলা হয় টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। তোমরা আমাকে বলো পাপড়ির এই বিন্যাসটা বুঝছো কিনা, পাপড়ির এই বিন্যাসটা বুঝছো কিনা, পারবা কিনা একটু কমেন্টে জানাও। তোমরা একটু কমেন্টে জানাও পাপড়ির এই বিন্যাসটা বুঝছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও পাপড়ি কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা, পাপড়ির এই বিন্যাসটা তুমি আঁকতে পারবে কিনা, তুমি বুঝতে পারছো কিনা এটা কিভাবে আঁকতে হয়, একটু কমেন্টে জানাও। যে বা বলতেছো বুঝেছি, বাকিরা বলো যে পাপড়িরটা বুঝছো কিনা বা পারবা কিনা। এগুলো তো আঁকার সিস্টেমটা দেখাচ্ছি, হ্যাঁ তুমি তো এলোমেলোভাবে আঁকলে হবে না, আঁকার সিস্টেমটা দেখাচ্ছি। বুঝছি বুঝছি, ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওকে দেখো এখন আর কিছু না, এখন বাকিগুলো সোজা। দলের পর ভিতরের অংশ কি বলতো, পুংকেশর। এইবার আসো এখানে একটা কথা আমি বলি, মনে করে দেখো গত ক্লাসে আমি পড়াইছি পুংকেশর থাকে অসংখ্য। পুংকেশর কি থাকে, অসংখ্য থাকে। পুংকেশরের ফিগার তো আমি পড়াইছি, মনে আছে তো কিরকম দেখতে, এরকম থাকে পুংদণ্ড, আর এদিক দিয়ে থাকে কি পরাগধানী, তাই না, এদিক দিয়ে থাকে কি পরাগধানী। পুংকেশরের ফিগার মনে আছে তো, এটা থাকে পুংদণ্ড আর এটা হচ্ছে কি পরাগধানী। এবং মনে করে দেখো আমি বলছিলাম পরাগধানীটা হচ্ছে বৃক্কাকার, বৃক্কাকার মনে আছে, আমি পড়াইছি গত ক্লাসে মালবেশি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য জবাতে পড়াইছি। এই যে পরাগধানীটা দেখে হচ্ছে বৃক্কের মতো, মানে কিডনির মতো। তো অনেকে কি করবে জানো, আমি বলি ভুল কোথায় করবা, অনেকে এরকম দিবে পুংদণ্ড দিবে, দিয়ে এই যে পরাগধানী যখন দিতে যাবে তখন এটা গোল বানাই দিবে, ললিপপ আছে না ললিপপ, ললিপপের মতো করে দিবে। এই দেখো এটা পুংদণ্ড তো, আর এটাকে গোল করে দিবে, ললিপপ বানিয়ে দিবে। আসলে তুমি আমাকে বলো এই পরাগধানীটা কি গোল? না, তুমি এটাকে গোল দিতে পারবে না, পরাগধানীটাকে কিডনি শেপ দিতে হবে, বৃক্কাকার। গত ক্লাসেই লিখে দিছি পরাগধানী বৃক্কাকার, মানে পরাগধানী কিডনি শেপ, তোমাকে কিডনি শেপ করে দিতে হবে। তুমি এভাবে গোল ললিপপের মতো দিলে হবে না, এগুলো স্যারে চাইলে কাটতে পারে, কারণ তোমার বেসিকটা যে ক্লিয়ার না। স্যারে কাটবে এই যুক্তিতে যে এখানে তুমি গোল কেন দিছো, কেন তো এখানে তো জোর কেন দিবা তুমি, কারণ পরাগধানী তো তুমি জানো বৃক্কাকার মানে কিডনির মতো, তাহলে তুমি যেগুলো কিডনির মতো দিবা, তুমি গোল কেন দিছ, তাহলে তোমার বেসিকের সমস্যা আছে, এরকম বলে স্যারে কাটতে পারে নাম্বার। সো এই যে পুংকেশর থাকবে, এটা তো মাত্র একটা পুংকেশর, কিডনি শেপ পরাগধানী একটা পুংকেশর, এরকম পুংকেশর এরকম চারিদিকে ছড়াই ছিটাই থাকবে, এক গুচ্ছ থাকবে। এভাবে পুংকেশর চারিদিকে ছড়াই ছিটাই থাকবে, এক গুচ্ছ থাকবে, পড়াইছি গত ক্লাসে। এবং ওই সবগুলা পুংকেশর একে অপরের সাথে যুক্ত থাকবে একটি নল দ্বারা। যেমন ভাইয়া নলটা আমি বুঝাচ্ছি, যেমন ধরে নাও এটা হচ্ছে নল, নল মানে চিনো তো, এটা হচ্ছে পাইপ, একটা এভাবে গোলাকার পাইপ, এটা হচ্ছে একটা গোলাকার পাইপ নল। এই নলে এভাবে এভাবে নলে এভাবে পুংকেশরগুলো কি থাকবে, যুক্ত থাকবে। এই যে এভাবে নলে কি থাকবে, পুংকেশরগুলো যুক্ত থাকবে। এই দেখো এভাবে পুংকেশরগুলো কি থাকবে, যুক্ত থাকবে। তাহলে এই যে পুংকেশরগুলো দেখতেছ এভাবে, এই কিডনি শেপ কি দিবা, এখানে দিতে হবে কিডনি শেপ পরাগধানী, কিডনি শেপ পরাগধানী। তো এই যে এটা হচ্ছে নল, তাহলে এক গুচ্ছ এরকম পুংকেশর থাকবে এবং এখানে কিডনি শেপ পরাগধানী দিবা পুংকেশরে, এবং এটা একটা নল দ্বারা এভাবে কি থাকবে, যুক্ত থাকবে। সো আমরাও এখানে এভাবে একটা নল দ্বারা এক গুচ্ছ পরাগধানীকে কি করব, যুক্ত রাখবো। তাহলে দেখো এখানে একটা আমি নল তৈরি করতেছি, আমি এখানে একটা কি তৈরি করতেছি, নল। এভাবে একটা নল তৈরি করছি, হ্যাঁ আরেকটু ডাবল ডাবল করে দিতে পারি চাইলে, এভাবে ডাবল করে দিতে পারি চাইলে, এভাবে একটা নল আঁকতেছি। এটা হচ্ছে নল, যেই নলে অনেকগুলো পুংকেশর যুক্ত থাকবে। তাহলে এবার তুমি আস্তে আস্তে পুংকেশর আঁকা শুরু করো। এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী। পরাগধানী কীভাবে একবার বৃক্কাকার, তাহলে এই আঁকলাম পুংদণ্ড, এই আঁকলাম পুংদণ্ড, আমি একটু খুব কম করে আঁকতেছি, এই আঁকলাম পুংদণ্ড,
এই আঁকলাম পুংদণ্ড, এই আঁকলাম পুংদণ্ড, যেগুলো একটা নল দ্বারা যুক্ত। আর এগুলো হচ্ছে কি পরাগধানী। পরাগধানীটা কিভাবে দিবা? বৃক্কের মতো করে দিবা। গোল দিবা, ললিপপের মতো গোল দিবা না। এই দেখো এইভাবে বৃক্কের মতো করে দিবা। কিডনি, শিমবিচি আছে না, শিমবিচি, শিমবিচির মতো করে দিবা। শিমবিচি চিনো না? শিমবিচি কিডনি আর কি, শিমবিচির মতো করে দিবা। এই যে এগুলো হচ্ছে পরাগধানী, শিমবিচির মতো করে দিবা। এই দেখো আমি শিমবিচির মতো করে দিচ্ছি, আমি কিন্তু শিমবিচি মতো করে দিচ্ছি, আমি কোনো ললিপপের মতো গোল দিচ্ছি না কিন্তু। দেখছো? সব পুংকেশর থাকে অসংখ্য, একগুচ্ছ থাকে, একগুচ্ছ পুংকেশর, যেগুলো নীল কালারগুলো হচ্ছে পুংদণ্ড, আর এগুলো হচ্ছে বৃক্কাকার পরাগধানী, এভাবে একটা নল দ্বারা যুক্ত থাকে। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসে একটা মজার ঘটনা ঘটে। মজার ঘটনাটা কি জানো? এই যে পুংকেশর দেখতে পাচ্ছ, এই পুংকেশরটা আমি তোমাদেরকে গত ক্লাসেও পড়াইছি, কারণ আজকে যা পড়াচ্ছি সেগুলো গত ক্লাসে ইনফরমেশনগুলো দিয়ে দিছি। পুংকেশরটা এই দলের সাথে যুক্ত থাকে। দেখবা আমি একটা লাইন লিখছি গত ক্লাসে জবাতে, পুংকেশর দল লগ্ন। এগুলো যদি না দাও, আমি বারবার বলতেছি, তুমি কত কত সুন্দর করে আঁকে ফেলছো। এই ছোটোখাটো জিনিসগুলো যদি তুমি খেয়াল না করো, তাহলে স্যারে কিন্তু নাম্বার কাটতে বাধ্য। এই ছোটোখাটো জিনিসগুলো যদি তুমি খেয়াল না করো, পুংকেশর যে দলের সাথে যুক্ত, এটা আমি গত ক্লাসে ইনফরমেশনটা দিয়ে দিছি। সো তোমাকে এগুলো পড়ে রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে। সো এই পুংকেশরটা দলের সাথে কিন্তু যুক্ত। যুক্ত মানে বুঝছো তো? যদি কখনো তুমি পাপড়ি উঠাতে যাও, মানে দল উঠাতে চাও, তখন পুংকেশরটাও সাথে সাথে উঠে যেতে পারে। কেন? কারণ পাপড়ির সাথে পুংকেশর লাগানো থাকে। তো পাপড়ির সাথে পুংকেশর লাগানো থাকার কারণে পাপড়ি উঠাতে গেলে তুমি পুংকেশরও চলে আসতে পারে। সো এটা এখানে কিভাবে দেখাবা? এই যে এটা হচ্ছে পাপড়ি, এই যে দেখো, এটা লাল কালারের, এগুলো কি লাল কালারের, এগুলো কি, এই দেখো লাল কালারের এগুলো কি, লাল কালারের এগুলো হচ্ছে পুংকেশর, তাই না? সরি, পাপড়ি। লাল কালারের এগুলো হচ্ছে পাপড়ি বা বৃতি, যাই বলো একই কথা, পাপড়ি। আর এই যে এগুলো, এগুলো কি, এই যে এটা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি পুংকেশর। ঠিক আছে না? তো এই পুংকেশর যে পাপড়ির সাথে যুক্ত, লাগানো, সেটা তুমি কিভাবে দেখাবা? লাগানো, জ্যামিতির ভাষায় যদি আমি কোনো কিছু যোগ করি, তাহলে আমি কি করি বলো তো? ধরে নাও আমি এটা আর এটাকে আমি যোগ করতে চাচ্ছি, তাহলে যোগ কিভাবে করবো বলো তো? এভাবে একটা দাগ টানি না আমরা? এভাবে দাগ টানি না? কোনো কিছু যোগ করতে চাইলে আমরা দাগ টানি না? তোমরা সম্পাদ্য করলে যোগ করো না দাগ টেনে? তো তোমরা এখানে কি করবা? দাগ টানবা। এই কার সাথে দাগ? এই পাপড়ির সাথে এই পুংকেশরের দাগ। দেখো এই দাগগুলো টানবা, এই পাপড়ির সাথে পুংকেশরের দাগ, এই পাপড়ির সাথে পুংকেশরের দাগ, এই পাপড়ির সাথে, এই পাপড়ির সাথে পুংকেশরের দাগ, এই পাপড়ির সাথে পুংকেশরের দাগ, এই পাপড়ির সাথে পুংকেশরের দাগ, প্রত্যেকটা পাপড়ির সাথে পুংকেশরের দাগ, 5টা পাপড়ির সাথে 5টা দাগ, প্রত্যেকটা পাপড়ির সাথে, এই পাপড়ির সাথে দাগ, এই পাপড়ির সাথে দাগ, এই পাপড়ির সাথে দাগ, এই পাপড়ির সাথে দাগ, এই পাপড়ির সাথে দাগ। প্রত্যেকটা পাপড়ির সাথে কি করবা? একটা একটা করে দাগ দিয়ে দিবা, 5টা দাগ দিয়ে দিবা প্রত্যেকটা পাপড়ির সাথে। তো এই দাগ দ্বারা বুঝাইতে চাচ্ছি, এই যে পুংকেশরের সাথে এই পাপড়িটা কি যুক্ত, পুংকেশরের সাথে পাপড়িটা যুক্ত। তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো না? এই ছোটোখাটো জিনিসগুলো যদি তুমি খেয়াল না করো, তুমি যদি দিতে ভুলে যাও পরীক্ষায়, তাহলে কিন্তু স্যারের নাম্বার কাটতে কিন্তু বাধ্য। স্যার নাম্বার কাটতে পারে চাইলে, স্যার যদি ভালোভাবে খাতা কাটে আর কি, অবশ্য ভালোভাবেই কাটবে। সো এই ছোটোখাটো জিনিসগুলো খেয়াল রাখবা। তোমরা আমাকে বলো এতটুকু কিছু না, আর শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হচ্ছে স্ত্রী কেশর। আর শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হচ্ছে স্ত্রী কেশর। এটা তো একদম সোজা। লাস্ট ওয়ান ইজ স্ত্রী কেশর, স্ত্রী কেশর। তো আমরা জানি স্ত্রী কেশরে কি থাকে? গর্ভাশয়। এবং আমরা জানি গর্ভাশয়ে এদের অমরাবিন্যাসটা কিরকম? অক্ষীয় অমরাবিন্যাস। এটা দেখাইতেই হবে, অক্ষীয় অমরাবিন্যাসটা দেখাইতেই হবে। এটা কিরকম? অক্ষীয় অমরাবিন্যাস। অক্ষীয় অমরাবিন্যাসে প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ অনেকগুলা। প্রকোষ্ঠ কয়টা? অনেকগুলা, বহু প্রকোষ্ঠ। কারণ অক্ষীয় অমরাবিন্যাস যখন আমি তোমাদেরকে পড়াইছি, দেখবা অক্ষীয় অমরাবিন্যাসে অনেকগুলা প্রকোষ্ঠ, প্রায় 5টা প্রকোষ্ঠ দিছে। তো তোমাকেও কিন্তু অক্ষীয় অমরাবিন্যাসে গর্ভাশয়ের 5টা প্রকোষ্ঠ এঁকে তারপর ওখানে ডিম্ব আঁকতে হবে। মোট কথা ওই অক্ষীয় অমরাবিন্যাস যেটা আমি আঁকে দিছিলাম, সেটা এখানে জাস্ট কপি করবা। কপি ছিল কপি,
এই অক্ষীয় অমরা বিন্যাসটা এখানে জাস্ট কপি মারবা। ওখানে যে অক্ষীয় অমরা বিন্যাস শিখাইছি না, চিত্র দেখাইছি না, ওই চিত্রটা এখানে জাস্ট এভাবে ছাপ মারবা, কপি মারবা, ফিনিশ। তাহলে আমি দেখো এখন অক্ষীয় অমরা বিন্যাসটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই দেখো অক্ষীয় অমরা বিন্যাস। প্রকোষ্ঠ ছিল 5টা, তো আমি 5টা প্রকোষ্ঠ তোমাদেরকে দেখাবো। এভাবে 5টা প্রকোষ্ঠ আঁকবা, ঠিক আছে? এখানে 5টা এভাবে করে করে আঁকতে পারো চাইলে। আমি একটু ফিগারটা দেখি, আমি নিজেই বলে গেছি ফিগারটা কিরকম। হ্যাঁ দেখো এরকম 5টা করে করে আঁকো। 5টা প্রকোষ্ঠ আঁকলেই হবে। একটা, দুইটা, তিনটা আঁকলাম। তারপর তোমরা আরেকটা আঁকতে পারো, 4টা আঁকো, নাও 5টা আঁকো। তাহলে এভাবে আমি একটু বিশ্রী করে আঁকছি, তোমরা আরো সুন্দর করে আঁকতে পারো। প্রকোষ্ঠ 5টা, ওই অক্ষীয় অমরা বিন্যাসে 5টা প্রকোষ্ঠই আঁকবা। এই যে এটা হচ্ছে অমরা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি অমরা। এই যে এই জায়গাগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে অমরা। এই যে অমরা, এবং এখানে এভাবে 5টা প্রকোষ্ঠ আছে। এটা হচ্ছে তোমার অমরা, এই মাঝখানের অংশটা। এখন এই অমরা থেকে প্রত্যেকটা প্রকোষ্ঠের ডিম্বক সৃষ্টি হয়। ডিম্বক হচ্ছে কি ডিমের মতো। এই দেখো এখান থেকে এই প্রকোষ্ঠের ডিম্বক সৃষ্টি হয়েছে, এই প্রকোষ্ঠের ডিম্বক সৃষ্টি হয়েছে, এই প্রকোষ্ঠে ডিম্বক, এই প্রকোষ্ঠে ডিম্বক, এই প্রকোষ্ঠে ডিম্বক। তাহলে দেখো আমরা অক্ষীয় অমরা বিন্যাস তোমাদেরকে পড়েছিলাম না? এটাই হচ্ছে তোমার গর্ভাশয়। এবং গর্ভাশয়টা কীরকম? গর্ভাশয় অমরা বিন্যাস কীরকম? অক্ষীয় অমরা বিন্যাস। এটাই হচ্ছে জবার পুষ্প প্রতীক। সবসময় মনে রাখবা এই জিনিসগুলো এক পাশে আঁকবা, মানে এই জিনিসটা তো আঁকবা, আর এই কথাগুলো এক পাশে লিখবা সবসময়। যেরকম অঙ্ক করার সময় দেওয়া আছে এক পাশে লিখো, ঠিক সেমভাবে তুমি যখন ফিগার আঁকবা তখন এই জিনিসগুলো যখন চিহ্নিত করবা, এই চিহ্নিতগুলো সবসময় এক পাশে করবা। যেমন এই পাশে করবা, ডান পাশে, এই পাশে করবা, দেওয়া আছে যেরকম লিখো অঙ্ক করার সময়, এখানেও সেরকমভাবে দাঁড়িয়ে দিয়ে এই জিনিসগুলো, এই যে চিহ্নিতগুলো এক পাশে লিখবা। সো তোমরা এটাই হচ্ছে জবার পুষ্প প্রতীক। আশা করি তোমরা জবার পুষ্প প্রতীক আঁকতে পারবা। আমি অক্ষীয় অমরা বিন্যাসটা খুব বাজেভাবে আঁকছি, এটা তোমরা প্র্যাকটিস করবা, অক্ষীয় অমরা বিন্যাসটা আঁকতে পারবা। আচ্ছা, সো তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত এই জবার পুষ্প প্রতীকটা আঁকতে পারবে কিনা। ছোটোখাটো যে জিনিসগুলো আছে, যেমন পুংকেশরের সাথে দলটা, অনেকে এই জিনিসটা দিবে না। পুংকেশরের সাথে দলের এই যে যুক্ত হওয়াটা, এটা কিন্তু দিবে না অনেকে। সো তোমরা বলো যে তোমরা সব কিছু ঠিক মতো খেয়াল করে এই জিনিসটা আঁকতে পারবে কিনা, একটু কমেন্টে জানাও। ইনশাল্লাহ পারবো ভাইয়া বলতেছ। বাকিরা বলো যে তোমরা এই পুষ্প প্রতীক, এটা আসবে পরীক্ষায়, এটা অবশ্যই আসবে পরীক্ষায়, এটা 100% আসবে পরীক্ষায়। এটা কিন্তু পারতেই হবে। ছোটোখাটো জিনিসগুলো কখনোই ভুল করা যাবে না। এই দলের সাথে পাপড়ির সাথে এই যে পুংকেশরের যে যুক্ত হওয়াটা, এই জিনিসটা কখনো ভুলা যাবে না। তুমি যদি পুষ্প প্রতীক আঁকো, তুমি জবার পুষ্প সংকেত শিখে ফেলছো। জানো যে তুমি পুষ্প সংকেত শিখে ফেলছো, কারণ তোমাদেরকে আমি পুষ্প সংকেত লেখার নিয়ম দেখাইছি না? এই দেখো তুমি যে পুষ্প সংকেত শিখে ফেলছো, আমি এখন প্রুফ দিচ্ছি। দেখো ভাইয়া তুমি যে জবার পুষ্প সংকেত শিখে ফেলছো, প্রুফ দিচ্ছি। দেখো দেখো প্রুফ দিচ্ছি, জবার পুষ্প সংকেত শিখে ফেলছো। যে জবার পুষ্প প্রতীক তো গেল, এবার আসো জবার পুষ্প সংকেত। একটু মনোযোগ দেয় ভাইয়া, জবার পুষ্প সংকেত কিন্তু লিখতেই হবে, এখান থেকে দেখে দেখে লিখতে পারবে। তোমাদেরকে আমি পুষ্প সংকেত লেখার নিয়ম বলছিলাম কি বলতো? 10টা সিরিয়ালি করে দিছিলাম না গত ক্লাসে? 10টা সিরিয়াল করে দিছি না? বলছি এই সিরিয়ালটা মেনটেন করে পুষ্প সংকেত লিখবা। আসো সিরিয়ালটা খুলো, সিরিয়ালে দেখো প্রথমে কি আছে? মঞ্জুরিপত্র। তুমি আমাকে বলো এই জবাতে তুমি মঞ্জুরিপত্র দেখছো? এখানে মঞ্জুরিপত্র আছে? নাই, তাহলে মঞ্জুরিপত্র বাদ। তার নেক্সট সিরিয়ালে দেখো উপমঞ্জুরিপত্র।
দেখো দেখো দেখো, নেক্সট সিরিয়ালে কি উপমঞ্জুরি পত্র না? এই নেক্সট সিরিয়ালে কি উপমঞ্জুরি পত্র কি না? নেক্সট সিরিয়ালে হচ্ছে উপমঞ্জুরি পত্র। তুমি একটু ভালো করে দেখো, জবার এই ফিগারটা দেখো, এখানে জবার উপমঞ্জুরি পত্র আছে পুষ্পবতীকে, আঁকছি আমি উপমঞ্জুরি পত্র নাই, তাহলে এটাও বাদ। নেক্সট সিরিয়াল অনুযায়ী এটাও আসতো না, তাহলে এটাও বাদ। তারপর নেক্সট সিরিয়ালে যাও, নেক্সট সিরিয়াল মানে হচ্ছে 3 নাম্বার সিরিয়াল। একটু ভালোভাবে দেখো 3 নাম্বার সিরিয়ালটা। নেক্সট সিরিয়াল মানে হচ্ছে কয় নাম্বার সিরিয়াল? 3 নাম্বার সিরিয়াল। 3 নাম্বার সিরিয়ালে কি আছে দেখো, ফুলটি এক প্রতিসম নাকি বহু প্রতিসম? তোমরা জানো গত ক্লাসে ভাইয়া পড়াইছি জবার ফুল হচ্ছে বহু প্রতিসম, মানে এই ফুলটাকে তুমি যে কোনো তলে ভাগ করতে পারবা, দুইটা সদৃশ অংশে ভাগ করতে পারবা, কারণ জবা দেখতে গোল, তো গোল ফুলকে যে কোনোভাবে ভাগ করা যায়। এই তলে ভাগ করলে দুইটা সমান অংশ, এই তলে ভাগ করলে দুইটা সমান অংশ, অনেকগুলো তলে ভাগ করা যায়। অনেকগুলো তল মানে কি বহু সদৃশ অংশে ভাগ করা যায়। তো বহু প্রতিসম হলে সাইনটা কিরকম? এরকম। তাহলে প্রথম এটা আসছে, সংকেত লেখার সময় এটা আগে আসবে। দ্বিতীয়, ফুলটি কি, নেক্সট সিরিয়ালে দেখো কি আছে, আমি লিখে দিচ্ছি সিরিয়ালটা। ফুলটি কি এক পুংপুষ্প নাকি স্ত্রী পুষ্প নাকি উভলিঙ্গ? ফুলটি কি পুংপুষ্প নাকি স্ত্রী পুষ্প নাকি উভলিঙ্গ? মনে করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম জবা হচ্ছে উভলিঙ্গ। দ্যাট মিনস উভলিঙ্গ হলে সাইন কিরকম? গেল। এবার আসো নেক্সট সিরিয়াল। নেক্সট সিরিয়ালটা হচ্ছে উপবৃত্তি। এখন দেখি তো জবার উপবৃত্তি আছে কিনা। আছে তো, জবার উপবৃত্তি। উপবৃত্তিকে কিভাবে প্রকাশ করে গত ক্লাসে বলছি, উ ব্রি। এখন দেখো উপবৃত্তি আছে, উপবৃত্তাংশ কয়টা? 5টা। 1 2 3 4 5। তাহলে মনে রাখবা 5টা বিধে এখানে কি দিব, এটা আমি অন্য কালার দিয়ে লিখি। 5টা বিধে এখানে কি দিব? 5 দিব। এখন মনে করে দেখো গত ক্লাসে এটাও পড়াইছিলাম পুষ্প সংকেতে, এই 5টা উপবৃত্ত অংশ যেটা আছে সেটা কি মুক্ত নাকি যুক্ত? যদি মুক্ত হয় তাহলে কি করতে হবে, যদি যুক্ত হয় তাহলে কি করতে হবে? মনে করে দেখো গত ক্লাসে আমি বলছিলাম এই যে উপবৃত্তাংশগুলো থাকে বা বৃত্তাংশগুলো থাকে বা পাপড়িগুলো থাকে, এগুলো যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে আমি বলছিলাম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর যদি পরস্পরের সাথে যুক্ত না হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। তোমরা দেখো এই উপবৃত্তাংশগুলো কি পরস্পরের সাথে যুক্ত নাকি মুক্ত? এই উপবৃত্তাংশের সাথে যুক্ত না, মুক্ত। এটা এটার সাথে যুক্ত না, মুক্ত। গ্যাপ দেখো, এটা এটার সাথে গ্যাপটা দেখো, মুক্ত। এটা এটার সাথে গ্যাপটা দেখো, মুক্ত। এটা এটার সাথে গ্যাপটা দেখো, মুক্ত। তাহলে মুক্ত যদি হয় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না, তাই এখানে 5ই রাখবো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না। যুক্ত হলে ফার্স্ট ব্র্যাকেট, মুক্ত হলে ফার্স্ট ব্র্যাকেট না। গেল উপবৃত্তি। উপবৃত্তির পর কি বলতো? বৃত্তি। বৃত্তিকে কি দিয়ে প্রকাশ করে? বৃ দিয়ে। দেখো এই যে বৃত্তি, এই যে বৃত্তি, এই বৃত্তি, বৃত্তাংশ 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 3টা 4টা 5টা, কয়টা বৃত্তাংশ? 5টা। তাহলে আবার এখানে কি লিখো? 5 লিখো। বৃত্তাংশ কয়টা? 5টা। এখন খেয়াল করো এই বৃত্তাংশ 5টা পরস্পরের সাথে যুক্ত নাকি মুক্ত? মনোযোগ দিয়ে দেখো, এই বৃত্তাংশ দেখছো প্রান্তগুলো যুক্ত, এই বৃত্তাংশের প্রান্তগুলো যুক্ত, এই বৃত্তাংশের প্রান্তগুলো যুক্ত, এই বৃত্তাংশের প্রান্তগুলো যুক্ত, এটা হচ্ছে যুক্ত। তাহলে যুক্ত হলে কি? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে তোমাকে কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট। মাথায় রাখবা, যদি যুক্ত হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আসো বৃত্তির পর কি? বৃত্তির পর হচ্ছে দল। দল মানে কি? পাপড়ি। তাহলে দলকে কি দিয়ে প্রকাশ করে? আমি এটা নিচে লিখতেছি, পাশাপাশি লিখবা তোমরা। আমি এটা বোঝার সুবিধার্থে সিরিয়ালটা আমি উচ্চত প্রথমে এভাবে সিরিয়ালি যাবা, তারপর আমি নিচে দল লিখতেছি, এটা তোমরা পাশে লিখবা। দলের পাপড়ি কয়টা? দেখো পাপড়ি কয়টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এখানেও 5টা। তাহলে তুমি কি দাও? 5 দাও, 5। এখন এই পাপড়ি 5টা কি পরস্পরের সাথে যুক্ত নাকি মুক্ত? ফিগার দেখে বলো। এই পাপড়িটা, এই পাপড়ির এই প্রান্ত একে অপরের সাথে টাচ করে নাই। এই পাপড়ির এই প্রান্ত টাচ করে নাই, তো টাচ যদি না করে তাহলে কি যুক্ত না মুক্ত? মুক্ত। তাহলে মুক্ত হইলে তুমি কি ফার্স্ট ব্র্যাকেট দিবা? দিবা না।
তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা না। তাহলে এগুলো আমি কত ক্লাসে পড়েছি, কখন তুমি ফার্স্ট ব্র্যাকেট দিবা, কখন দিবা না। এখানে একটা পাপড়িও কি একে অপরের সাথে যুক্ত হয়েছে, হয় নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট দিবা না। যুক্ত হলে ফার্স্ট ব্র্যাকেট, যেমন বৃত্তাংশের ক্ষেত্রে যুক্ত হয়েছিল তাই ফার্স্ট ব্র্যাকেট। এখন আসো পুংকেশর। পুংকেশর হলে কি দিয়ে প্রকাশ করে? পুং দিয়ে। পুং, গত ক্লাসে বুঝাইছি পুংকেশর হলে পুং দিয়ে প্রকাশ করে। এখন খেয়াল করবা পুংকেশর কয়টা, তুমি খেয়াল করবা এখানে পুংকেশর কিন্তু অনেকগুলা, তুমি গণতে পারবা না। পুংকেশর হচ্ছে অসংখ্য, দেখো এখানে অনেকগুলো আঁকছি পুংকেশর আমি, এই যে পুংকেশর 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 অনেকগুলো আঁকছি। আচ্ছা অসংখ্যকে ম্যাথের ভাষায় কিভাবে প্রকাশ করে? ইনফিনিটি। তাহলে তোমরা কি করবা, এখানে কি দিবা? ইনফিনিটি দিবা। এই যে দেখো ইনফিনিটি, কারণ পুংকেশর অসংখ্য। এবার সেই পুংকেশরগুলা কি পরস্পরের সাথে যুক্ত নাকি মুক্ত? একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে পুংকেশরগুলা এই যে নল দ্বারা যুক্ত, এই যে এটা কি, এটা কি বলো তো, এটা কি, এটা কি, এটা কি, এটা তো নল। তাহলে পুংকেশরগুলা কিন্তু একটা নল দ্বারা কিন্তু যুক্ত। যেহেতু পুংকেশরগুলা এই যে নল দ্বারা যুক্ত, এই যে নল, তাই আমরা যুক্ত বিদায় ফার্স্ট ব্র্যাকেট দিব। মনে রাখবে, এখানে অনেকে ভুল করতে পারে, অনেকে বলবে যে পুংকেশরগুলা ভাইয়া যুক্ত না, যুক্ত একটা নল দ্বারা। এই যে নল দেখছো আঁকছিলাম না, নল দ্বারা কিন্তু পরস্পরের সাথে যুক্ত। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্ত্রী কেশর। স্ত্রী কেশরকে কি দিয়ে প্রকাশ করে? গ দিয়ে। গাইনেশিয়াম, ইংরেজিতে বলে গাইনেশিয়াম, তাই কি দিয়ে প্রকাশ করে? গ দিয়ে। এখন দেখো স্ত্রী কেশর, স্ত্রী কেশরে গর্ভপত্র থাকে কয়টা? গত ক্লাসেই বলছিলাম গর্ভপত্র থাকে 5টা। কয়টা থাকে? 5টা। তাহলে তুমি এখানে কি দিবা? 5 দিবা। তুমি এখানে কি দিবা? 5 দিবা। কয়টা থাকে? 5টা। কয়টা থাকে? 5টা। এখন এই গর্ভপত্রগুলা একে অপরের সাথে কিন্তু যুক্ত, যুক্ত, যুক্ত নট মুক্ত, যুক্ত বিদায় ফার্স্ট ব্র্যাকেট। যুক্ত বিদায় কি? ফার্স্ট ব্র্যাকেট। গর্ভপত্রগুলা একে অপরের সাথে, গর্ভপত্র হচ্ছে কয়টা? স্ত্রী কেশর। কয়টা? স্ত্রী কেশর। গর্ভপত্রকে আরেক ভাষায় বলে স্ত্রী কেশর। স্ত্রী কেশর হচ্ছে 5টা। ওই 5টা স্ত্রী কেশর একে অপরের সাথে যুক্ত, যুক্ত বিদায় ফার্স্ট ব্র্যাকেট, এটা মাথায় রাখতে হবে। এখন আসো, তোমাদেরকে আমি পড়াইছিলাম গর্ভাশয় 3 প্রকার। একটি হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, গত ক্লাসে পড়াইছিলাম। একটি হচ্ছে অধিগর্ভ, একটা হচ্ছে অধগর্ভ, আরেকটা হচ্ছে অর্ধ অধগর্ভ। দেখো আমি কিন্তু এগুলো কিন্তু আগে ভাগে পড়াইছি যাতে তোমরা এখন বুঝতে পারো। যারা পড়ে না তারা বুঝবে না, আর যারা ফাঁকিবাজ তারা বুঝবে না, মানে পড়ে না, পড়া জমায় রাখে, তারা বুঝবে না। যারা এগুলো আগে ভাগে পড়ে ফেলে তারা বুঝবে। সো তোমাদেরকে আমি অধিগর্ভ পড়াইছিলাম, অধগর্ভ পড়াইছিলাম, অর্ধ অধগর্ভ পড়াইছিলাম। মনে রাখবা গত ক্লাসে বলছিলাম এই গর্ভাশয়টা হচ্ছে অধিগর্ভ, এবং এটাও দেখাইছিলাম যদি অধিগর্ভ হয়, যেহেতু অধি মানে উপরে, মানে গর্ভাশয়টা উপরে, আর গর্ভাশয় যেহেতু উপরে তাই বাকি স্তবকগুলো নিচে, বাকি স্তবকগুলো যেহেতু নিচে তাই তোমাকে এভাবে নিচে দাগ দিতে হবে, একটা গয়ের নিচে দাগ দিতে। এই ছোটোখাটো জিনিসগুলো যারা ভুল করে তারাই নাম্বার পায় না। এই যে গয়ের নিচে দাগ দিতে হবে, যেহেতু এটা অধিগর্ভ। অধগর্ভ হইলে উপরে দাগ দিতে হবে, আর অর্ধগর্ভ হইলে মাঝখানে দাগ দিতে হবে। তাহলে গয়ের নিচে কিন্তু এভাবে উপরে হবে না নিচে দাগ হবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এভাবে কিন্তু দাগ দিতেই হবে। এখন এটা কিন্তু নিচে দাগ দেওয়া কেন? কেন হচ্ছে এটা অধিগর্ভ গর্ভাশয়, মানে গর্ভাশয়টা উপরে বা বাকি স্তবকগুলো নিচে, বাকি স্তবকগুলো যেহেতু নিচে তাই নিচে দাগ হয়ে গেছে আমাদের জবার পুষ্প সংকেত। তোমরা আমাকে একটু বলো এই যে ছোটোখাটো যে জিনিসগুলো, আচ্ছা তো এই যে দেখো আমি একটা জিনিস ভুল করে ফেলছি, এই দেখো আমি যদি ভুল করতে পারি তাহলে তোমরা কেন ভুল করবে না? সেই ভুলটা হচ্ছে আমি দল আর পুং কেশর যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমি একটা সংযোগ দেখাই নাই। তোমরা দেখো এখানে তাকাও, এটা কি? এটা কি পুংকেশর? এটা কি? এটা কি পুংকেশর? এগুলো কি পুংকেশর? এই যে পুংকেশর, ওকে। এটা কি? এটা এটা কি? এটা কি? এটা কি? এটা হচ্ছে কি দল, দল মানে কি পাপড়ি। এটা কি দল, দল মানে কি পাপড়ি। তাহলে দেখো তো, দেখো তো ভাইয়া, এই পুংকেশরের সাথে পাপড়ির কি আছে? যোগ আছে, সংযোগ। এই পুংকেশরের সাথে পাপড়ির কি আছে?
যোগ আছে, এই পুংকেশরের সাথে পাপড়ির কি আছে, যোগ আছে, এই পুংকেশরের সাথে পাপড়ির কি আছে, যোগ আছে। তাই পাপড়ির সাথে মানে দলের সাথে পুংকেশরের একটা যোগ আছে, এটাকে বলা হয় অসম সংযোগ। গত ক্লাসে পড়াইছি অসম সংযোগ। মনে করে দেখো, যখন দুইটা ভিন্ন স্তবকের মধ্যে সংযোগ হয় এটাকে বলা হয় অসম সংযোগ। আর অসম সংযোগ যদি হয় তখন আমরা বলছি হয় এভাবে উপর দিয়ে দাগ দিব অথবা এভাবে দাগ দিব। তাহলে এই দেখো পুংকেশরের সাথে যেহেতু পাপড়ির একটা অসম সংযোগ আছে, তাই এভাবে দাগ দিব উপরে অথবা এভাবে দিব। তাই আমি দিলাম এভাবে, আমি এটা ভিন্ন কালার দিয়ে দিই। এই দেখো আমি দিলাম এভাবে। এই দলের সাথে পুংকেশরের যেহেতু একটা সংযোগ আছে, এই সংযোগটা হচ্ছে অসম সংযোগ, কারণ দুইটা ভিন্ন স্তবকের মধ্যে হচ্ছে। আর অসম সংযোগ হলে হয় এভাবে দাগ দিবা, না হয় এভাবে দাগ দিবা উপরে। দেখো এই জিনিসটা আমি মিস করে ফেলছি, তাহলে তোমরা কেন মিস করতে পারো না? তাই এটা ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করবা তাহলে এই জায়গাগুলো তোমার ভুল হবে না। জবার পুষ্প প্রতীক আঁকতেও তোমার ভুল হবে না, জবার পুষ্প প্রতীক থেকে দেখে দেখে জবার পুষ্প সংকেত আঁকতেও ভুল হবে না। এটাই হচ্ছে কথা। এই ছোটোখাটো যে জিনিসগুলো তোমরা ভুল করতে পারো সেগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবা, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের জলবার পুষ্প প্রতীকও শেষ, আমার জলবার পুষ্প সংকেত শেষ। এই দুইটা জিনিস পরীক্ষা 100% আসে, মানে খুবই ইম্পর্টেন্ট। জলবার পুষ্প প্রতীক তোমাকে আঁকতেই হবে, জলবার পুষ্প সংকেত তোমাকে লিখতেই হবে। সাথে সাথে মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাকে শিখতেই হবে, পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমাকে শিখতেই হবে, ধানের পুষ্প সংকেত পুষ্প প্রতীক তোমাকে শিখতেই হবে, জবার পুষ্প প্রতীক পুষ্প সংকেত তোমাকে শিখতেই হবে। মারাত্মক ইম্পর্টেন্ট। সাথে তোমাদেরকে এগুলো একটু মোটামুটি পড়তে হবে যে পোয়েসি গোত্রের উদ্ভিদের নাম, এদের অর্থনৈতিক গুরুত্ব, মালবেসি গোত্রের উদ্ভিদের নাম, এদের অর্থনৈতিক গুরুত্ব। তোমরা আমাকে একটু বলো জবার পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত বুঝতে পারছো কিনা? তোমরা একটু কমেন্টে জানাও জবার পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত বুঝতে পারছো কিনা। সব বুঝেছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওকে, সব যদি বুঝে থাকো ভাইয়া মুছে দিচ্ছি। শেষ, কাহিনী শেষ, চ্যাপ্টার শেষ, কাহিনী শেষ, চ্যাপ্টার শেষ, কাহিনী শেষ। তোমাদেরকে কিন্তু আমি পরীক্ষায় কী কী আসবে সেগুলো কিন্তু বলে দিচ্ছি। আর পরীক্ষায় কী কী আসবে সেগুলো একটা স্টুডেন্ট কিন্তু নিজের থেকে বুঝতে জানতে হয়। যে স্টুডেন্ট জানে যে পরীক্ষায় কী কী আসে সেই স্টুডেন্ট কিন্তু পরীক্ষা অনেক ভালো করে, এটা জানো তোমরা। তোমার যদি নিজের মধ্যে ওই ক্যাপাবিলিটি থাকে কী প্রশ্ন আসতে পারে এটা তুমি যদি জানতে পারো, এটা কিন্তু একটা ভালো গুণ। তোমার পরীক্ষায় ভালো করার একটা ভালো গোপন রহস্য, যে তুমি যদি নিজ থেকে অনুধাবন করতে পারো কোন প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু ভালো একটা দিক। এটা কিন্তু তোমার জানা, মানে আমি মনে করি প্রত্যেকের জানা উচিত যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে। আর এটা জানার রহস্যটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা। তুমি যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করো তুমি অ্যাকচুয়ালি জানবা যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, বিগত লাস্ট 5 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। 5 বছর বলতে তোমাদের আগের বেস একটা দিল না, 20 তো দিল না, 19 দিল, 21 দিল, 20 দেয় নাই, 19, 18, 17, 16 পর্যন্ত করতে পারো। 16 থেকে 21, ওদিকে 20 তো বাদ। তো বিগত বছরের যদি কোশ্চেনগুলো সলভ করো তাহলে আমি বলবো তুমি বুঝতে পারবা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্ন ওভাবেও সলভ করতে পারো, বাট এমসিকিউর জন্য কিন্তু মেইন বই পড়তে হবে, প্লাস ওগুলোও পড়তে হবে, বোর্ড কোয়েশ্চেনও পড়তে হবে। সো এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি নিজেই বুঝবা যে আসলে পরীক্ষা কী আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন থিংস, যে প্রশ্ন করতে আসবে এটা জানাটা, এটাই হচ্ছে গোপন রহস্য। এটা তুমি যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি নিজেই বুঝবা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। কারোর সাহায্য লাগবে না। ওকে, দেখো এখানে একটু লাস্ট ওয়ান লিখো, পোয়েসি গোত্রের উদ্ভিদের নাম মনে রাখার টেকনিক। উদ্ভিদের নাম মনে রাখার টেকনিক। লিখো, টেকনিকটা এভাবে লিখো, যখন নলের
যখন নলের বাঁশি ভাসে, যখন নলের বাঁশি ভাসে, ধনী লিমন, ধনী লিমন ঝাড়ু ঝাড়ু দেয়, ঝাড়ু দেয় গমের আড়তে। যখন নলের বাঁশি ভাসে, ধনী লিমন ঝাড়ু দেয় নলের আড়তে। দেখো যখন দিয়ে হচ্ছে কি জব, পয়েসি গোত্রের একটা উদ্ভিদের নাম হচ্ছে জব। তোমরা অনেকে জব চিনো। এটা তোমার এখান থেকে তোমার আটা তৈরি হয়, তাহলে এটার একটা কাজও শিখে ফেলছো। এখান থেকে তুমি কি পাবে? আটা পাবে, আটা ময়দা পাবে, তাই না? তাহলে এটার অর্থনৈতিক গুরুত্ব শিখে ফেলছো। এখানে প্লাস লিখো, পয়েসি গোত্রের প্লাস মনে রাখার টেকনিক প্লাস অর্থনৈতিক গুরুত্ব, এটাও কিন্তু শিখে ফেলবা। অর্থনৈতিক গুরুত্বটাও কিন্তু শিখে ফেলবা, প্লাস অর্থনৈতিক গুরুত্ব। আটা নল দিয়ে কি জানো? নল দিয়ে হচ্ছে নল খাগড়া। নল দিয়ে কি? নল দিয়ে হচ্ছে নল খাগড়া। নল খাগড়া দিয়ে আমরা কাগজ তৈরি করি, কাগজ, কাগজ তৈরিতে ইউজ হয়। তাহলে দেখো অর্থনৈতিক গুরুত্বটাও কিন্তু তোমরা জেনে যাচ্ছ। কাগজ তৈরিতে নল খাগড়া ইউজ হয়। বাঁশি দিয়ে তো বাঁশ। এ ভাই বাঁশের কাজ কি বলা লাগবে? বাঁশ তো তোমরা প্রতিদিনই খাও। হ্যাঁ, বাঁশের কাজ কি বলা লাগবে? বাঁশ তো তোমরা প্রতিদিনই খাও। বাঁশ বাঁশ তোমরা কিন্তু প্রতিদিনই খাও। আচ্ছা, বাঁশের কাজ তো জানো, আর বলা লাগবে না। বাঁশে দিয়ে কি? বাঁশে দিয়ে কি? ভুট্টা। ভুট্টার কাজ কি বলা লাগবে? ভুট্টা তো তোমরা খাও, পপকর্ন, ভুট্টা। ধনী 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 দিয়ে কি? ধান। ধানের কাজ বলা লাগবে? ধান দিয়ে কি না করা যায়, তাই না? চাউল, তারপর সুজি, কত কিছু করা যায়, তাই না? আচ্ছা, লিমন। লিমন দিয়ে কি? দেখো লিমন দিয়ে হচ্ছে লেমন ঘাস। লিমন দিয়ে হচ্ছে লেমন ঘাস। ঝাড়ু দিয়ে হচ্ছে ঝাড়ু ঘাস। ঝাড়ু দিয়ে ঝাড়ু ঘাস, নিশ্চয় এটা ঝাড়ু তৈরি করবে। ঝাড়ু ঘাস দিয়ে ঝাড়ু তৈরি করবে। দেয় দিয়ে কি? দেখো দেয় দিয়ে হচ্ছে দুর্বা ঘাস। দুর্বা ঘাসের কাজ কিন্তু রক্তক্ষরণে ইউজ হয়, রক্তপাত বন্ধে ইউজ হয় দুর্বা ঘাস, তাই না? প্রাকৃতিক রক্তপাত বন্ধ করার নিয়ম দুর্বা ঘাস। তো এটা লিখে ফেলবে, এটা দিয়ে আমরা কি করি? রক্তপাত বন্ধ করি, ঠিক আছে? দুর্বা ঘাস দিয়ে কি করো? রক্তপাত বন্ধতে ইউজ হয়। গম দিয়ে তো বুঝতেই পারতেছো, গম। আড়তে দিয়ে কি? আড়তে দিয়ে হচ্ছে আখ। আখের কাজ তো তোমরা জানোই। আখ থেকে কি তৈরি করা হয়? চিনি তৈরি করা হয়, তাই না? আমরা যে চিনি খাই এগুলো কোত্থেকে তৈরি করা? আখ। তাহলে আমরা কিন্তু কি জেনে ফেললাম? অর্থনৈতিক গুরুত্ব জেনে ফেললাম, পরিচিত উদ্ভিদের নাম মনে রাখার টেকনিকও জেনে ফেললাম। তোমরা একটা কাজ করবা, এগুলো সাইন্টিফিক নামও জানার চেষ্টা করবা। সবগুলোর না, কমন কমন কিছু সাইন্টিফিক নেম জানার চেষ্টা করবা। যেমন নল খাগড়ার সাইন্টিফিক নেম জানার চেষ্টা করতে পারো। কিছু কিছু হয়তো তোমরা নিজেই জানো, ধানেরটা তোমরা জানো, ঠিক আছে? এই কিছু কমন কমনগুলো জানবা। যেমন গমের জানার চেষ্টা করবা, আখের সাইন্টিফিক নেম জানার চেষ্টা করবা, নল খাগড়ারটা জানার চেষ্টা করবা, বাঁশেরটাও তোমরা পারবা। আমি বলি কি, এগুলো তোমরা পারবা। ধানেরটা পারো তোমরা, বাঁশেরটাও মোটামুটি পারবা, জবেরটাও তোমরা মোটামুটি পারবা, ভুট্টারটাও কিন্তু পারবা। এগুলো কমন, এগুলো তোমরা পারবা। যেগুলো পারবা না, যেমন দুর্বা ঘাস, গম, আখ, এগুলো একটু দেখে ফেলবা। লেমন ঘাস, এগুলো একটু সাইন্টিফিক নেম দেখে ফেলবা, একটু টেকনিক্যালি পড়তে হবে। হ্যাঁ, লাস্ট ওয়ান ইজ, এটা গেল পোয়েসি। এবার আসো পোয়েসি বাদ। এবার আমরা এটাকে বানাই দিব মালবেসি। মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব প্লাস শনাক্তকারী, প্লাস অর্থনৈতিক গুরুত্ব প্লাস মনে রাখার টেকনিক, উদ্ভিদের নামগুলা মনে রাখার টেকনিক। দেখো টেকনিকটা কি? দেখো লাস্ট ওয়ান ইজ, ঢের কাজ করলেও মেসওয়াক করো। ঢের কাজ করলেও মেসওয়াক করো। মেসওয়াক তো চিনো, তাই না? প্রাকৃতিক নিয়মে টুথব্রাশ করাকে মেসওয়াক বলে। ঢের দিয়ে কি? দেখো ঢের দিয়ে হচ্ছে ঢেঁড়স। ঢের দিয়ে ঢেঁড়স। কাজ দিয়ে কাজের ক দিয়ে কার্পাস তুলা। কাজের ক দিয়ে কার্পাস তুলা। বর্গের জ দিয়ে, ক দিয়ে কার্পাস তুলা, বর্গের জ দিয়ে জবা। এই যে আমরা একটু আগে জবা শিখলাম না? তো জবা কিন্তু মালবেসি করতে। করলেও দিয়ে আচ্ছা করলেও না, এটা থাকলেও লিখো, সরি, এটা থাকলেও লিখবা, যে থাকলেও। ঢের কাজ থাকলেও
ম্যাসওয়াক করো। দেখো এই থাকলেও যে একটু ইন্টারেস্টিংভাবে মনে রাখবা। আচ্ছা আমরা কোথায় থাকি? জলে থাকি না স্থলে থাকি? থাকলেও মানে আমি থাকার সাথে কম্পেয়ার করি। থাকা আমরা কোথায় থাকি? জলে নাকি স্থলে? আমরা স্থলে থাকি। তাহলে এই থাকলেও দিয়ে অ্যাকচুয়ালি মনে রাখবে স্থলে থাকি। স্থলে থাকি মানে কি? স্থলপদ্ম। এভাবে একটু মনে রাখবা, স্থলপদ্ম। আমরা কোথায় থাকি? স্থলে থাকি। স্থলে থাকি বিধায় স্থলপদ্ম। তারপর ম্যাসওয়াক দিয়ে হচ্ছে মেস্তাপাট, ম্যাসওয়াক দিয়ে হচ্ছে মেস্তাপাট। করো দিয়ে হচ্ছে কেনাফ পাট, করো দিয়ে হচ্ছে কেনাফ পাট। তাহলে পাট কিন্তু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। এগুলো সাইন্টিফিক নেমগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। মানে তোমাকে সাইন্টিফিক নেম মুখস্থ করতে হবে না, এমসিকিউর জন্য। এমসিকিউতে আসবে না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসতে পারে, কিন্তু এগুলোর কাজগুলো একটু জানতে হবে। যেমন ঢ্যাঁড়স কিন্তু বহুমূত্র রোগে ইউজ হয়, বহুমূত্র রোগের সমাধানে, বহুমূত্র রোগের সমাধানে ইউজ হয় ঢ্যাঁড়স। জবা ইউজ হয় আমাশয় অর্শ রোগে, আমাশয়, আমাশয় প্লাস অর্শ রোগের সমাধানে, অর্শ রোগের সমাধানে জবা ইউজ হয়। কার্পাস তুলার কথা, তুলার কথা তো নাই বললাম, তুলার কথা তো নাই বললাম, এটা তো জানো। তুলার কথা, তুলা কোথায় ইউজ হয়? শল্য চিকিৎসায় ইউজ হয়। চিকিৎসাতে আমরা কিন্তু কী করি? তুলা ইউজ করি। এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কী করি? তুলা ইউজ করি, অনেক সময় এভাবে তুলা ইউজ করি। স্থলপদ্মর কাজ কি? স্থলপদ্মের কাজ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি। মেস্তা পাট এবং কেনা পাট, পাটের কাজ তো তোমরা জানো। এই পাটের কাজ তো কি জানো? কি তৈরি করা? চট তৈরি করা, তারপর দড়ি তৈরি করা, ব্যাগ তৈরি করা। এগুলো হচ্ছে তোমার কি পাটের কাজ, তাই না? পাট দিয়ে আমরা কি তৈরি করি? পাটের চট তৈরি করি, ব্যাগ তৈরি করি, দড়ি তৈরি করি। এগুলাই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তাহলে তোমরা একাধারে অর্থনৈতিক গুরুত্ব শিখে গেলা, মালবেসিক উদ্ভিদের মনে রাখার টেকনিকও শিখে গেলা। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমরা নেক্সট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ক্লাসগুলো করে ফেলো। আমাদের নগ্নবীজি আবার আবৃত্তি শেষ। আমি 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 এই চ্যাপ্টারটা করাইতে করতে বলেই দিছি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। যেমন নগ্নবীজিতে আমি বলে দিয়েছিলাম কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, আবৃত্তিবীজিতেও বলে দিয়েছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আবৃত্তিবীজির জন্য এই লাস্ট যে 2 ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এবং এর আগের 2টা ক্লাস, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীল আসে। তো তোমরা আশা করি সবাই বুঝছো। যদি না বুঝে থাকো প্রশ্ন করো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আমি বিদায় নিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলো, আমি আনসার দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আর বুঝতে পারলে আমাকে একটু জানাও। আমি লাইভটা শেষ করে দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন নাই না? তাহলে আমি লাইভটা অফ করে দিই।